আগের ক্লাসে আমরা সেটের থিওরিগুলো আলোচনা করছি, অর্থাৎ সেট অ্যালজেব্রার যে থিওরি পার্টটা ছিল সেই পার্টটা আমরা গতকাল শেষ করছি। আজকে আমরা শুরু করবো প্রশ্নমালা 1-এর যে প্রবলেমগুলো রয়েছে, PM1। প্রশ্নমালা 1-এর যে প্রবলেম টাইপের অঙ্কগুলো রয়েছে, তো এক্সারসাইজ যে সমস্ত অঙ্কগুলো কষতে বলা হয়েছে, অর্থাৎ বলছিলাম কোন টাইপের অঙ্কগুলো করতে হবে, কোন টাইপের অঙ্কগুলো করতে হবে না, এই যে বিষয়টা সেইটা প্লাস কিছু কিছু অঙ্কের টাইপ আমি করিয়ে দেবো, সেই টাইপের অঙ্কগুলো তোমরা করবে। এবং আমি বলেও দেবো যে এই সংক্ষিপ্ত পাঠে অঙ্কগুলো করবে, অতি সংক্ষিপ্ত পাঠে অঙ্কগুলো করবে, বা দীর্ঘর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কোন টাইপের অঙ্কগুলো করবে সেগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো। তো এখন প্রথমেই রয়েছে MCQ পার্টের অঙ্কগুলো। হ্যাঁ, প্রশ্নমালা 1 প্রথমেই MCQ পার্টের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখো, গুটি কয়েক দেখাচ্ছি। যেমন প্রথমেই যে অঙ্কটা রয়েছে এক নম্বরটা বলেছে যে চারটি ভিন্ন পদবিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যাগুলি হলো, এটা চারটি ভিন্ন ভিন্ন পদবিশিষ্ট কোনো সেটের, মনে করো এই যে কোনো একটা সেট, তার চারটে ভিন্ন ভিন্ন পদ রয়েছে, সেই পদগুলো মনে করো একটা A, একটা B, একটা C, একটা D। তাহলে চারটে ভিন্ন ভিন্ন পদবিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যাগুলো কত? তাহলে A সেটের, এখানে বলছে A সেটের উপসেটের সংখ্যা, উপসেটের মানে সাবসেটের সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে এই যে কোনো একটা সেট, চারটে ভিন্ন ভিন্ন পদবিশিষ্ট দেখতে পাচ্ছ, ABCD চারটে ভিন্ন ভিন্ন পদ। তো এই সেটের উপসেটের সংখ্যা অর্থাৎ সাবসেট, নাম্বার অফ সাবসেট এর কতগুলো হতে পারে? তো এই নাম্বার অফ সাবসেট সাধারণত যেটা হয় সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার অফ n। ফর্মুলা হচ্ছে নাম্বার অফ সাবসেট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, যেখানে n is equal to number of elements of the set, number of elements of the set, অর্থাৎ সেটের পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে উপসেটের সংখ্যাটা এর ফর্মুলা হচ্ছে নাম্বার অফ সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। এনটা কি? এনটা হচ্ছে উপসেটের, যে সেটের উপসেটগুলো বার করবে সেই সেটের টোটাল এলিমেন্টের সংখ্যা, অর্থাৎ n is equal to number of elements of the set। ঠিক আছে, অর্থাৎ যে সেটের আমি উপসেট বার করতে চাইছি সেই সেটের পদ সংখ্যা, নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ সেটের পদ সংখ্যাটা 1, 2, 3, 4, তাহলে n এর মান এখানে কত? 4। তাহলে এর উপসেটের সংখ্যা কোথায় যাবে? তাহলে এর ক্ষেত্রে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তাহলে এ সেটের যদি চারটে ভিন্ন ভিন্ন পদ থাকে তাহলে তার উপসেটের সংখ্যা হবে কত? 16। ঠিক আছে, এটা একটা টাইপ গেল। এরপর দুইটা দেখো, এরপরে কোশ্চেন নাম্বার 2। ধরুন বলছে 5টা ভিন্ন ভিন্ন পদবিশিষ্ট কোনো সেটের, মনে করে সেটটা A নাম দিচ্ছি, 5টা ভিন্ন ভিন্ন পদ, সেখানে A আছে, B আছে, C আছে, D আছে, E আছে। তাহলে 5টা ভিন্ন ভিন্ন পদ হয়ে গেল। এর যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট, এখানে শুধু সাবসেট নেই, বলা হচ্ছে প্রপার সাবসেট। আগেরটা অনলি সাবসেট ছিল, এখানে কিন্তু কোশ্চেনে বলেছে যথার্থ উপসেট অর্থাৎ প্রপার সাবসেটের সংখ্যা কত। তাহলে যদি 5টা ভিন্ন ভিন্ন পদ থাকে তাহলে তার প্রপার সাবসেটের সংখ্যা কত? তাহলে সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে ডিফারেন্স একটাই, যে সাবসেটের ক্ষেত্রে ওই সেটটা নিজে নিজে যে কোনো সেট তার নিজে নিজে সাবসেট হবে, অর্থাৎ ইকুয়াল হতে পারে। ঠিক আছে, কিন্তু প্রপারের ক্ষেত্রে সেই সেটটা বাদ দিয়ে, যে সেটটা সাবসেট নির্ণয় করতে সেই সেটটা বাদ দিয়ে বাকি সবাই সাবসেট। তো প্রপারের ক্ষেত্রে তেমন একটা, ওই যে সেটটা নিজে, যে কোনো সেট সেটা নিজে নিজে সাবসেট, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, যে কোনো সেটটা নিজে নিজে সাবসেট। তাহলে এই যে এ সেট, এই সেটটা কিন্তু প্রপারের মধ্যে থাকে না, অর্থাৎ ওইটা বাদ দিয়ে বাকি যতগুলো সেট থাকে সাবসেট তারা সবাই কিন্তু আমার প্রপার। তাহলে আমার নর্মালি সাবসেটের সংখ্যা কত? নর্মালি সাবসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32। কিন্তু এই 32টার মধ্যে একটা সেট রয়েছে যেটা এ নিজেই ঢুকে রয়েছে। এই যে 32টা সাবসেট রয়েছে, এই যে 32টা সাবসেট রয়েছে, এই 32টার মধ্যে একটা সেট সাবসেট রয়েছে যেটা হচ্ছে এইটা। তো প্রপার হলে তো সেটা থাকবে না, প্রপার হলে তো ওই সেটটা নিজে থাকবে না, প্রপার হলে ওই সেটটা বাদ দিয়ে বাকি যে 31টা থাকছে, তাই 32 থেকে যদি একটা বাদ দিয়ে দাও যেটা ওই সেটটা, তাহলে সেটা আমার কত? 31। এইটা হচ্ছে নাম্বার অফ প্রপার সাবসেট, এই 31টা হচ্ছে আমার প্রপার সাবসেট যথার্থ উপসেটের সংখ্যা। কেন একবার দিলে বুঝতে পারছি? কারণ এই 32টার মধ্যে এই সেটটা নিজেও ঢুকে রয়েছে, কারণ এভরি সেট ইজ সাবসেট অফ ইটসেলফ, প্রত্যেকটা সেট সেটা নিজে নিজেরই সাবসেট হয়, সেই জন্য ওই সেটটা যেহেতু ঢুকে রয়েছে সেই জন্য ওই সেটটাকে নেবো না, ওই সেটটাকে বাদ দিয়ে বাকি যতগুলো সেট থাকে তার প্রত্যেকে আমার প্রপার, সেই জন্য এখানে প্রপার সাবসেটের সংখ্যা আমার কত? 31। ঠিক আছে, এটা 2 নম্বর গেল। এবার 3 নম্বর আসছি। MCQ 3 3 নম্বর বলেছে যে যদি x belongs to a হয়, if x belongs to a
দিস ইমপ্লাইং এক্স বিলংস টু বি। যদি এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু বি হয়, তবে দেন তাহলে কি হ্যাপেন্স, কি ঘটবে? গতকালকে ক্লাসে কেমন বলেছিলাম, এই প্রপার্টিসটা বলেছিলাম ডি মর্গানস ল প্রুভ করতে গিয়ে, ফার্স্ট পার্টটা প্রুভ করতে গিয়ে বলেছিলাম যে কোনো একটা পদ কোনো একটা সেটের মধ্যে আছে, যে সেখান থেকে ক্যালকুলেশন করতে করতে যদি দেখাতে পারি সেই পদটা অন্য একটা সেটের মধ্যে রয়েছে। কালকে বলেছিলাম এই প্রপার্টিসটাই বলেছিলাম কালকে, ডি মর্গানস ল প্রুভ করার শুরুতেই বলেছিলাম এই প্রপার্টিসটা, যে যদি এক্স বিলংস টু এ হয়ে যায়, যে সেখান থেকে ক্যালকুলেশন করতে 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 যদি আমি দেখাতে পারি যে ওই এক্স পদটা অন্য একটা সেট বির মধ্যে রয়েছে, তাহলে ডেফিনেটলি সেখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা হচ্ছে এই যে সাবসেট অফ বি। সেখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা একটাই, সেটা হচ্ছে এই যে সাবসেট অফ বি। তাহলে কী বললাম, যদি এক্স বিলংস টু এ, এখান থেকে ক্যালকুলেশন করতে 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 কোনো একটা স্টেপে গিয়ে আমরা যদি দেখাতে পারি ওই এক্স পদটা অন্য একটা সেট বি এর মধ্যে রয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এইটা আর এইটা সাবসেট, অর্থাৎ এই যে সাবসেট অফ বি সেটাই। এই যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটা 3 নম্বর এমসিকিউ বলেছিল, যদি এই যে এক্স বিলংস টু এ হয়ে যায়, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু বি হয়, তবে দেখাও যে কোনটা হবে। 4টে অপশান, একটা আছে এ ইকুয়াল টু বি, 2 নম্বর আছে এই যে প্রপার সাবসেট অফ বি, 3 নম্বর আছে এই যে সাবসেট অফ বি, 4 নম্বর অপশান আছে বি যে সাবসেট অফ এ। তাহলে ডেফিনেটলি এখান থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারবো সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ এই যে সাবসেট অফ বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আগের দিন প্রপার্টিস থেকে এটা আমরা বলে দিতে পারলাম যে এই যে সাবসেট অফ বি হবে। ঠিক আছে, এটা হলো 3 নম্বর। নেক্সট আসছি 4 নম্বর, এটাও প্রপার্টিস। এই প্রপার্টিসটাও গতকাল ডি মর্গানস ল প্রুভ করতে আমাদের কাজে লেগেছে। 4 নম্বর প্রপার্টিসটা, 4 নম্বর বলেছে যদি এই যে সাবসেট অফ বি হয়ে যায়, ইফ এই যে সাবসেট অফ বি হয় অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ, বি ইজ এ সাবসেট অফ এ, তাহলে এখান থেকে যে কনক্লুশন ড্র করা যায় সেগুলো কি ইকুয়াল। এই প্রপার্টিস কাজে লেগে তো ডি মর্গানস লটা প্রমাণ করলাম যে এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ যদি এ হয়ে যায়, তাহলে ডেফিনেটলি এখান থেকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা হচ্ছে এ আর বি সেট দুটো অবশ্যই সমান। যদি সমান না হয় তাহলে কখনোই এটা হবে না। তাহলে এ যে কোনো সেট সেটা নিজে নিজে সাবসেট হবে, একটা সেট অপরটা সাবসেট, আবার সেই সেটটা মানে একে অপরের সাবসেট, এ সাবসেট অফ বি আবার বি সাবসেট হবে। এটা একমাত্র সম্ভব যদি সেট দুটো আমার ইকুয়াল হয়, আদারওয়াইজ কখনোই সম্ভব না। এটা একটা গেল। নেক্সট আসছি 5 নম্বরে, এমসিকিউ 5, 5 নম্বরে দেখো। 5 নম্বরে বলছে যে এ এবং বি যে কোনো দুটো সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি, দুটো সেটের ইউনিয়নটা ইজ ইকুয়াল টু যদি ইন্টারসেকশনের সঙ্গে সমান হয়ে যায়, এ ইন্টারসেকশন বি হয়ে যায়। দুটো সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশন যদি সমান হয় তবে নিচের যে রেজাল্টস রয়েছে 4টে তার মধ্যে কোনটা সম্ভব। তো ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান হতে গেলে, দুটো সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশন যদি সমান হতে হয়, তাহলে সেই সেট দুটোকে ডেফিনেটলি কী হতে হবে, অবশ্যই আমার সমান হতে হবে। তাহলে 5 নম্বরটা দেখো, বলে দিচ্ছি। তো ইউনিয়ন, যে কোনো দুটো সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান হলে সেট দুটোকে ডেফিনেটলি সমান হতে হবে, আদারওয়াইজ হবে না। কারণ দেখো, মনে করে এ একটা সেট যার পদ হচ্ছে এ বি, বি একটা সেট যার পদ মনে করো এ সি। সাপোজ এ একটা সেট যার পদ হচ্ছে বি, বি একটা সেট যার পদ হচ্ছে এসি, তাহলে এ আবার বি এর ইউনিয়ন কত, এ বি সি। এ এবং বি এর ইন্টারসেকশন কত হবে, অনলি এ। তাহলে এ ইউনিয়ন বি আর ইন্টারসেকশন বি সমান হলো, সমান হলো না। তাহলে যদি সেট দুটো আমার ভিন্ন ভিন্ন হয়, ডিস্টিংক্ট হয়ে যায়, তা তার ক্ষেত্রে কিন্তু কখনোই, তার ক্ষেত্রে কী হবে, কখনোই কিন্তু আমার কী বলবো, এদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান হতে পারে না। তো এই প্রপার্টিস একমাত্র মেনটেন করবে যদি এ এবং বি সেট দুটো, এ এবং বি সেট দুটো সমান হয়। এ এবং বি সেট দুটো যদি সমান হয়ে যায়, তার ক্ষেত্রে একমাত্র ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান হবে। ক্ষেত্রে ইউনিয়ন এবং ইন্টারসেকশন যদি সমান হয় তাহলে এ এবং বি সমান হবে। ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান তখনই সম্ভব যদি সেট দুটো একমাত্র সমান হয়। যদি সমান না হয়, এই যে সমান হলো না, তাহলে আমার কী হলো, ইউনিয়ন ইন্টারসেকশন সমান হলো না। তাহলে ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে সমান হতে গেলে অবশ্যই সেট দুটো সমান হবে। এখানে যেমন অসমান দুটো সেট নিয়েছিলাম, তার ক্ষেত্রে আমার রেজাল্ট হলো না। তাহলে ডেফিনেটলি যদি সমান সেট নিই তাহলে অবশ্যই কী হবে, ইউনিয়নও যা হবে ইন্টারসেকশনও তাই হবে। এটা হলো 5 নম্বরটা। এইভাবে এমসিকিউগুলো একটা একটা করে করবে, খুব সহজ জিনিস এখানে রয়েছে। এরপর দেখো চলে যাচ্ছি টোনো টাইপের এমসিকিউ, সেটা হচ্ছে 15 টাইপের এমসিকিউটা, 15 বলছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট।
নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট বলতে হবে, ঠিক আছে? চারটে সেটের অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশনে দেওয়া আছে অপশান এ একটা সেট এরকম দেওয়া আছে, হলো। অপশান বিতে একটা সেট দেওয়া আছে যার মধ্যে 5 রয়েছে। অপশান সি একটা সেট বিল্ডার আকারে দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, এবং কন্ডিশন দেওয়া আছে 1 less than x less than 2। অপশন ডি x such that x বাস্তব সংখ্যা, x such that x বাস্তব, x such that x একটি বাস্তব সংখ্যা এবং 1 less than x less than 2 এই কন্ডিশন মেনটেন করে চলছে। এই যে চারটে সেট দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা নাল সেট আমায় দেখাতে হবে, যে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট আমায় দেখাতে হবে। চারটে সেট দেখতে পাচ্ছি, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, ঠিক আছে? টেস্ট করে দেখি, প্রত্যেকটা টেস্ট করে দেখতে হবে যে কোনটা নাল সেট হয়, সেটা আমি দেখতে হবে। ফার্স্ট অফ অল অপশান এতে কি আছে, একটা সেটের চিহ্ন দেওয়া আছে, তার মধ্যে একটা এলিমেন্টস রয়েছে 0। তাহলে এই সেটের কটা পদ রয়েছে, একটাই পদ রয়েছে এবং সেই পদটা কি শূন্য, তাহলে এটা ডেফিনেটলি নাল সেট হতে পারে না। নাল সেট মানে কি, যে সেটের মধ্যে কোনো পদ থাকবে না, শুধুমাত্র সেটের সিম্বল থাকবে কিন্তু তার ভিতরে কোনো পদ থাকবে না। কিন্তু এটা সেটের সিম্বল রয়েছে কিন্তু সেটের মধ্যে একটা পদ রয়েছে, সেই পদটার নাম কি 0। তাহলে ডেফিনেটলি 1 নম্বরটা হবে না, 1 নম্বরটা কেটে দিলাম, তাহলে এটা নাল সেট নয়, দিস ইজ নট নাল সেট, তাহলে 1 নম্বর অপশন হলো না। নেক্সট 2 নম্বর অপশন বি তে কি রয়েছে, সেট রয়েছে, সেটের চিহ্ন কিন্তু সেটের মধ্যে একটা পদ রয়েছে, সেই পদটার নাম কি 5। তাহলে যদি কোনো সেটের মধ্যে পদ থাকে, এটা একটা সেটের চিহ্ন, সেটের মধ্যে আমি বলেছিলাম কোনো কিছুই থাকা যাবে না, একদম পুরো ভ্যাকেন্ট থাকতে হবে, তবে সেটা নাল সেট, এবং সেই নাল সেটকে ডিনোটেড বাই 5, এই 5 সিম্বল দ্বারা ডিনোট করা হয়। এখন প্রশ্ন এই জায়গায় যে বি সেট একটা, কিন্তু সেটার মধ্যে একটা পদ রয়েছে, সেই পদটার নাম হচ্ছে 5। এইটা এবং এটা, এই দুটো কিন্তু এক জিনিস নয়। এটা অনলি 5, কোনো ব্র্যাকেট নেই, এটা 5 কিন্তু উইদিন ব্র্যাকেট, তাহলে এই দুটো নিশ্চয়ই মোর অ্যান্ড ফার ডিফারেন্স। এইটা এবং এটা চোখে থেকে বোঝাচ্ছে মোর অ্যান্ড ফার ডিফারেন্স, অনেক ডিফারেন্স, কারণ এটা একটা সেটের মধ্যে একটা পদ বোঝাচ্ছে আর এইটা ইন্ডিকেটস নাল সেট। অনলি 5, দিস সিম্বল ইন্ডিকেটস নাল সেট। আমি কখনোই বলিনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি 5 থাকে সেটা নাল সেট বলে, এটা কখনোই বলা হয়নি, কেউই বলিনি এবং কোনো বইয়েও বলেনি। নাল সেট মানে শুধুমাত্র 5 কি বোঝায়, ঠিক আছে? অনলি 5, দিস ইজ কল্ড নাল সেট। কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাল সেট থাকে, এটা একটা সেট বোঝাচ্ছে এবং সেটের এটা একটা পদ বোঝাচ্ছে, তার মানে ডেফিনেটলি এটা কখনোই আমার নাল সেট হতে পারে না। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5, দিস ডাজ নট ইন্ডিকেটস নাল সেট, তার মানে এটা কখনোই আমার নাল সেটকে ইন্ডিকেট করে না। তার মানে এটাও একটা একপদী সেট, সিঙ্গেলটন সেট, একপদী সেট, যে সেটা একটা মাত্র পদটাকে সিঙ্গেলটন সেট বলে, তাহলে এটাও এক ধরনের সিঙ্গেলটন সেট, তার মানে এটাও আমার নাল সেট নয়। তার মানে অপশান বি এটাও আমার হবে না, তার অপশান বি সেটাও কেটে দিলাম, তাহলে এটাও নাল সেট নয়। অপশান এ এটাও নাল সেট নয়, অপশান বি এটাও নাল সেট হলো না। দেখা যাক অপশান সি, এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা বা ইন্টিজার। কোন এক্সগুলো নেবো, যে এক্সগুলো 1 থেকে 2 এর মধ্যে আছে, তাহলে 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা অবস্থিত আছে আমাদের মধ্যে, এক্স তো পূর্ণ সংখ্যা, তাহলে 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায়, 1 এর পরেই তো পূর্ণ সংখ্যা 2, তাহলে 1 থেকে 2 এর ভিতরে কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে এটা সেট তৈরি হবে কিন্তু সেটের মধ্যে কোনো এলিমেন্ট আমি খুঁজে পাবো না। সেট বটে এটা একটা, কিন্তু সেটের মধ্যে কোনো পদ খুঁজে পাবো না, তার কারণ 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই আমাদের, যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নেই তার মানে সেটের সিম্বল আছে কিন্তু কোনো পদ থাকছে না, দিস ইজ কল্ড নাল সেট। কিন্তু তার মানে এটা হচ্ছে আমার একটা নাল সেট। তাহলে এখানে আমি পেয়ে গেলাম অপশান সি, এটা আমার একটা শূন্য সেট, তার কারণ সিতে বলে দেওয়া আছে একটা পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যাটা 1 থেকে 2 এর মধ্যে থাকবে, তো 1 থেকে 2 এর মধ্যে আমরা জানি কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে এটা সেট হবে, সেটের মধ্যে কোনো পদ খুঁজে পাবো না, দিস ইজ কল্ড নাল সেট। তাহলে অপশান ডিটাও টেস্ট করে নিই। অপশান ডি বলছে এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা, যে বাস্তব সংখ্যা 1 থেকে 2 এর মধ্যে রয়েছে, তো 1 থেকে 2 এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, 1.1, 1.2, 1.3, 1.31, এই ডট 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 অসংখ্য আপ টু 1 থেকে 2 এর মধ্যে বাস্তব সংখ্যা, এটা সবাই তো বাস্তব সংখ্যা। 1.1 একটা বাস্তব সংখ্যা, 1.2, 1.3, 1.31, এরকম ডট ডট করতে যত তুমি ভাববে 1 থেকে 2 এর মধ্যে অনেক 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 বাস্তব সংখ্যা রয়েছে, তার মানে এই সেটটা আমার কখনোই কি নাল সেট হতে পারে না। তাহলে একমাত্র সম্ভব নাল সেট হচ্ছে এটা, কারণ এই সেটের মধ্যে আমার অনেক পদ পেয়েছে, 1 থেকে 2 এর মধ্যে যে বাস্তব সংখ্যা বলেছে এইটা ব্যাপার, এক্সটা কেমন দেখতে এর উপর ডিপেন্ডস করছে সেটটা কেমন হবে। এক্সটা দেখতে পূর্ণ সংখ্যা তাই এখানে আমি কিছু পেলাম না, এক্সটা দেখতে এখানে বাস্তব সংখ্যা তাই আমি এখানে বাস্তব সংখ্যা অনেক পেয়ে যাচ্ছি, সেই জন্য এই সেটটা আমার কখনোই
না হতে পারে না, তার মানে এটাও হলো না, তার মানে একমাত্র সঠিক অপশন সি। তাহলে 15 দাগের সঠিক অ্যান্সার অপশন সি। ওকে, নেক্সট। এইগুলো এমসিকিউ, আরও এমসিকিউ তোমাদের রয়েছে 22-23 পর্যন্ত এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলো তোমরা করবে, যেটা হবে না বলবে, অবশ্যই সহযোগিতা করা হবে, ঠিক আছে। বাকি এমসিকিউগুলো তোমরা করবে। এবারে অতি সংক্ষিপ্ত পাঠে কোন অঙ্কগুলো করতে হবে, কোন অঙ্কগুলো করতে হবে না, সেই বিষয়ে রয়েছে অতি সংক্ষিপ্ত পাঠ। অতি সংক্ষিপ্ত পাঠের দেখো প্রথমেই রয়েছে একের দাগের উদাহরণ সহ সংজ্ঞা, অর্থাৎ একের দাগের করতে হবে না। একের দাগের যে অঙ্কগুলো, এটা পুরো বাদ। একের দাগের তোমার রয়েছে মোট 13খানা অঙ্ক। একের দাগের মোট 13টা অঙ্ক আছে, এই 13টা অঙ্ক বাদ করতে হবে। একের দাগের যে মোট 13 পিস অঙ্ক আছে, একের দাগের পুরো অঙ্ক সমস্ত অঙ্ক বাদ। একের দাগের অতি সংক্ষিপ্ত একের দাগের সমস্ত অঙ্ক বাদ দেবে, ঠিক আছে। প্রথমে একের দাগের করতে হবে না, দুইয়ের দাগের করতে হবে না, তাহলে একের বাদ, দুইয়ের বাদ, অতি সংক্ষিপ্ত 1, 2 করতে হবে না। এগুলো জাস্ট ডেফিনেশন, সংজ্ঞা, এসব জিনিস আছে না। আচ্ছা, 3-এরটাও দরকার নেই, যে কোনো সেট তো নিজের সাবজেক্ট প্রমাণ করার দরকার নেই, প্রমাণ অলরেডি থিওরিতে করা আছে। 1-এর, 2-এর, 3-এর করতে হবে না। 4-এরটাও করতে হবে না, 1, 2, 3, 4 অলরেডি করতে হবে না। 5ও করতে হবে না, 6ও করতে হবে না, 7ও করতে হবে না, 7ও করতে হবে না। যেটা করতে হবে সেটা বলে দেবো। একবার 8, 9 কোনো কিছু করতে হবে না, 8-এরও করতে হবে না, 9-এরও করতে হবে না। তাহলে অতি সংক্ষিপ্ত পাঠের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো পুরোপুরি তোমাদের করতে হবে না, তাহলে অতি সংক্ষিপ্ত পাঠের 1 থেকে 9 পর্যন্ত, একেবারে 1 থেকে শুরু করে নিয়ে 9 পর্যন্ত পরপর যে অঙ্কগুলো রয়েছে, এগুলো মোটামুটি তোমাদের করার দরকার নেই, বা এগুলো অলরেডি তোমাদের জানা আছে। সংজ্ঞা কাকে বলে, সেট কাকে বলে, উপসেট, দুটো সেটের মধ্যে ডিফারেন্স বলতে কী বলছে, এই বিষয়গুলো অলরেডি তোমাদের থিওরি পাঠে প্রচুরভাবে বলেছি। 6খানা ক্লাস সেট অ্যালজেব্রা থিওরিতে, এতগুলো ক্লাস কোনো বাড়ি নেওয়া হয় না, কখনোই 6খানা ক্লাস একটা সেট অ্যালজেব্রা থিওরি পড়তে থেকে লাগে না। তবু 6খানা ক্লাস তোমাদের সেট অ্যালজেব্রার জন্য নেওয়া হয়েছে, সুতরাং তারপরে আর এই অঙ্কগুলো করার জন্য কিছু বলার লাগে না। সেই জন্যে অতি সংক্ষিপ্ত পাঠের 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো নতুন করে আর পড়াচ্ছি না, বা তোমাদেরকে এখন করার প্রয়োজন নেই। যেটা শুরু করবে সেটা হচ্ছে 10 থেকে শুরু করবে। তো অতি সংক্ষিপ্ত পাঠের শুরু প্রথমেই যে অঙ্কটা, সেটা হচ্ছে 10-এর একেবারে ফার্স্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 10, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 10। এই 10 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা করতে হবে। 10 থেকে 13 এই অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে একটা করে অঙ্ক আছে প্রত্যেকবার। 10 থেকে 13 অতি সংক্ষিপ্ত পাঠের, অবশ্যই প্রশ্ন নম্বর 1 অতি সংক্ষিপ্ত পাঠের 10 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো আছে একটাও বাদ দেবে না। তার মধ্যে আমি শুরু করছি 10-এরটা, তারপরে 11 একে করছি, প্রত্যেকটা করাচ্ছি। 10-এরটা বলছেন যে যদি এই যে সাবসেট অফ বি হয়ে যায়, প্রমাণটা এই যে সাবসেট অফ বি, ঠিক আছে, এবং বি ইজ এ সাবসেট অফ সি, এবং বি ইজ এ সাবসেট অফ সি, এই যে সাবসেট অফ বি আবার বি ইজ এ সাবসেট অফ সি হলে প্রমাণ করো যে এই যে সাবসেট অফ সি, এটা প্রমাণ করতে হবে। কন্ডিশন কি, এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ সি, এই দুটো কন্ডিশন দেওয়া আছে। এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ বি কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন শর্ত। এই কন্ডিশন দেওয়া আছে, ইউ হ্যাভ টু প্রুভ, তোমাকে প্রমাণ করতে হবে কি, এই যে সাবসেট অফ সি, তোমাকে প্রমাণ করতে হবে এ হচ্ছে সি এর সাবসেট। তাহলে এ বি এর সাবসেট, বি সি এর সাবসেট, যখন থিওরি পড়েছিলাম তখন এই প্রপার্টিসটা বলেছিলাম, ঠিক আছে, এবং বলেছিলাম প্রপার্টিসটা এখন প্রমাণ করার দরকার নেই, পরে প্রমাণ করবো। এই যে পর বলতে এখন এলাম, এই অঙ্কের ক্ষেত্রে করবো। তাহলে এই যে সাবসেট অফ বি, বি যে সাবসেট অফ যদি সি হয়ে যায়, তাহলে প্রথমটাই যে সাবসেট অফ লাস্টের, এই যে সাবসেট অফ বি, আবার এইটা যদি সাবসেট অফ অন্য একটা সেট হয়ে যায়, তাহলে প্রথমটাই যে সাবসেট অফ লাস্টের, এই যে প্রথমটাই যে সাবসেট অফ লাস্টের হয়। এটা মুখে বললেই হবে না, প্রমাণ করে এখন দেখাতে হবে কীভাবে প্রমাণ করবো, লজিক্যালি প্রুভ করবো। সে প্রুফের দিকে আসতে হবে। ডি মর্গানস থিওরেম প্রমাণ করতে গিয়ে কী বলেছিলাম, যখন কোনো ফর্মুলা প্রমাণ করতে হবে, থিওরেম প্রমাণ করতে হবে, এই যে সাবসেট বি মানে এ, এই দিকটা এর বামপক্ষ প্রুফের, এই দিকটা ডান পক্ষ বলেছিলাম। যেমন ডি মর্গানস ল ক্ষেত্রে কী বলেছিলাম, যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এই যে ইকুয়াল চিহ্ন, এই দিকটা কি লেফট হ্যান্ড সাইড, এই দিকটা রাইট সাইড।
তো যখন কোনো কিছু প্রমাণ করতে কোনো একটা এলিমেন্টস লেফট হ্যান্ড সাইড থেকে ধরে নিতে হয়, বলেছিলাম ডি মর্গানস ল প্রমাণ করতে। তো এটা শুধু ডি মর্গানস না, যে কোনো লজিক্যাল প্রুফ ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটাই যে কোনো একটা পদ বাম দিকে সেট থেকে ধরে নিতে হয়। তাই এটা বাম দিকে সেট ডি মর্গানস ল প্রুফ করতে যেমন বলেছিলাম, এর ক্ষেত্রেও তাহলে বাম দিকে কী রয়েছে এ সেটটা, তাহলে যে কোনো একটা পদ আমার এই সেটের মধ্যে ধরে নিতে হবে। প্রুফ লেট x belongs to ক্যাপিটাল লেটার a। কেন ক্যাপিটাল লেটার ধরলাম? কারণ এই যে সাবসেট অফ c প্রমাণ করতে হবে, সেই জন্য আমি যে কোনো একটা পদ x সেটা আমার এর মধ্যে আছে ধরে নিলাম। তাহলে এখান থেকে কী সিদ্ধান্ত আসতে পারি? x যদি এর মধ্যে থাকে, কন্ডিশন কি দেওয়া আছে এই যে সাবসেট অফ b, তাহলে কোনো একটা পদ যদি এর মধ্যে থাকে তাহলে সেটা b এর মধ্যে ডেফিনেট হবে, দিস ইমপ্লাইং x ডেফিনেটলি বিলংস টু b। ভালো করে বোঝো, যদি কোনো একটা পদ এ সেটের মধ্যে থাকে তাহলে সেই পদটা অবশ্যই বি সেটের মধ্যে থাকবে। তার কারণ কি? কন্ডিশন থেকে বলছি, এমনি নর্মাল এ সেটের মধ্যে থাকা মানে কমপ্লিমেন্ট থাকবে না, সেই জায়গাটা আলাদা, ওটা তো এমনি নর্মাল নিয়ম। কিন্তু এখানে কন্ডিশন যেহেতু দিয়েছে, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। এটা সত্য যে যদি কোনো একটা পদ এ সেটের মধ্যে থাকে তাহলে সেখান থেকে বলতে পারবো দিস ডাজ নট বিলংস টু তার কমপ্লিমেন্ট। এটা তো আলাদা জিনিস, কিন্তু এখানে আমার কমপ্লিমেন্টের কোনো কাজ নেই, কমপ্লিমেন্টের কোনো কাজ নেই, সেখানে কমপ্লিমেন্টের বিষয় আনছি না, ওই বিষয়টা আনছি না, ওটা সত্য, কিন্তু ওই বিষয়টা এনে তোমার কোনো লাভ নেই। এখানে কমপ্লিমেন্টের কোনো বিষয় নেই প্রুফের ক্ষেত্রে। প্রুফের ক্ষেত্রে কন্ডিশন দেওয়া আছে, মানে কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্স এর মধ্যে আছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এক্স এলিমেন্টটা বি এর মধ্যে আছে। কেন? কারণ এই যে সাবসেট অফ বি লিখে দেবে, যেহেতু এই যে সাবসেট অফ বি দেওয়া আছে, এ হচ্ছে আমার বি এর সাবসেট, তাহলে কোনো একটা পদ এতে থাকলে তো বিতে থাকবে, কারণ এই সেটটা বড় সেট, আর এটা যদি সাবসেট তাহলে সেই পদটা অবশ্যই বি এর মধ্যে থাকবে, নাহলে তো সাবসেট হবে না। এই জায়গা থেকে আবার কি ডিসিশন আনতে হবে? এক্স যদি বি এর মধ্যে থাকে তাহলে এক্স সি এর মধ্যে থাকে, কারণ বি ইজ এ সাবসেট অফ সি, তো দিস ইমপ্লাইং এক্স বিলংস টু সি। তার কারণ কি? বি আবার সাবসেট অফ সি, সব দেওয়া আছে, বি আবার সাবসেট অফ সি দেওয়া আছে। তাহলে কোনো একটা পদ যদি বি এর মধ্যে থাকে সেও সি এর মধ্যেও থাকবে, একই কারণ, কারণ বি ও সাবসেট অফ সি বলে, কারণ যেহেতু বি ইজ এ সাবসেট অফ সি, একই রকমভাবে এটাও বলা যায় বি ইজ সাবসেট। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত এলাম? কোনো একটা পদ এ সেটে আছে ধরে নিয়ে সেই পদটা আবার কোথায় আছে? সি সেটে। মনে পড়ছে? কোনো একটা পদ এ সেটে থাকার পরে বিভিন্ন ক্যালকুলেশন করার পরে যদি সেই পদটা আবার অন্য একটা সেটে দেখাতে পারি, তাহলে প্রথম পদটা সাবসেট অফ এটা। তাহলে এখান থেকে এক্স বিলংস টু এ ধরে নিয়ে আমরা কী দেখাচ্ছি? এক্স বিলংস টু সি। দেওয়ার পর এখান থেকে যে সিদ্ধান্ত এলাম সেটা হচ্ছে এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু সি। এটা নিয়ে চলে গেলাম, তো এক্স বিলংস টু এ, সেখান থেকে আমরা কী নিয়ে এলাম? আলটিমেটলি এক্স বিলংস টু সি। তাহলে এখান থেকে যে সিদ্ধান্ত আনতে পারি সেটা হচ্ছে এই যে সাবসেট অফ সি। প্রমাণ। এটাই তো নয়, এটাই তো আজকে 3 নম্বর যে এমসিকিউটা করলাম, আজকে এখন একটু আগে 3 নম্বর যে এমসিকিউটা করলাম, যে যদি এই যে সাবসেট অফ বি হয় এবং বি যে এক্স বিলংস টু এ হয়ে যায়, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু এ, তাহলে এই যে সাবসেট অফ বি, আজকে 3 নম্বর এমসিকিউ। এমসিকিউ যে 3 নম্বরটা ছিল সেই 3 নম্বরটা এই প্রপার্টিসটা কাজে লাগানো হয়েছে, এক্স বিলংস টু দিস ইমপ্লাইং এক্স বিলংস টু, তার মানে এ ডেফিনেটলি যে সাবসেট অফ সি। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ সি হলো প্রমাণ করা যায় যে এই যে সাবসেট অফ সি, সেটা অলরেডি আমরা প্রুফ করি। এটা হলো 10 নম্বর। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বরটা। 11 নম্বরটা বলেছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি বি হয়ে যায়, 11 নম্বরটা এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি বি হয়ে যায়, ঠিক আছে, তাহলে দেখাও যে এই যে সাবসেট অফ বি, এই যে সাবসেট অফ বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি বি হয় তবে দেখাও যে এই যে সাবসেট অফ বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি যদি হয় তাহলে তুমি দেখাও যে এই যে সাবসেট অফ বি, অর্থাৎ এ বি এর সাবসেট। একই রকম হবে, এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যে কোনো একটা পদ নিয়ে নিতে হয়। তাহলে প্রুফের ক্ষেত্রে প্রত্যেকটা প্রুফ একই রকম। প্রুফ লেট ধরে নিই এক্স বিলংস টু এ, কেন? কারণ এটা সাবসেট অফ এক্স বিলংস টু এ। তো কোনো একটা পদ যদি এ সেটের মধ্যে থাকে, কন্ডিশন যদি তুমি অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেই পদটা অবশ্যই ডেফিনেটলি এ ইউনিয়ন বিতে থাকবে, থাকবে না? কোনো একটা সেটের পদ যদি কোনো একটা পদ যদি এই সেটে থাকে, তাহলে সেই পদটা যে কোনো দুটো সেটের যোগফলে কি থাকবে না? একেবারে ডেফিনেটলি থাকবে। দেখো এখানে এক্সাম্পল দিচ্ছি, মনে করো এই একটা সেট এখন দেখতে 1 2 3, বি একটা সেট মনে করো দেখতে এরকম 0 -1, ঠিক আছে, এ একটা সেট এরকম দেখতে, বি একটা সেট দেখতে এরকম হতেই পারে। তাহলে এখানে এ ইউনিয়ন বি সেটটা দেখতে কেমন? 1 2 3 0 -1, এরকম দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা পদ যদি এ সেটের মধ্যে থাকে, ধরো 1,
এই পদটা কোথায় আছে? এ সেটের মধ্যে থাকে। তাহলে ওয়ান পদটা যদি এ সেটের মধ্যে থাকে তাহলে এই ওয়ান পদটা কি এদের ইউনিয়ন সেটে থাকবে না? তাহলে ইউনিয়ন সেটও রয়েছে। এটাই তো বলতে চাইছি, কোনো একটা পদ ওয়ান, সাপোজ এই ওয়ান মানে এক্স মনে করো, কোনো একটা পদ ওয়ান সেটা যদি আমার এ সেটের মধ্যে থাকে তাহলে সেই পদটা ইউনিয়ন বি তো থাকবেই, কারণ তাকে ইউনিয়ন বি বলতে এটা, তাহলে এ সেটে ওয়ান নেই থাকবে। সেটাই বলতে চাইছি যে কোনো একটা পদ যদি এ সেটে থাকে তাহলে সেই পদটা ডেফিনেটলি তাদের ইউনিয়নে থাকবেই থাকবে, ইউনিয়নে রয়েছে অলরেডি। ঠিক আছে, এটা একটা বাস্তব এক্সাম্পল দিলাম যে কোনো একটা পদ যদি এ সেটের মধ্যে থাকে তাহলে সেই পদটা অবশ্যই এ ইউনিয়ন বির মধ্যে থাকবে। দিস ইমপ্লাইং x belongs to a union b মানে কি গো? a union b মানে b, যেহেতু given a union b is equal to b, এটা দেওয়া আছে a union b, তাহলে কি x belongs to a, this implying আমরা কি প্রমাণ করলাম? x belongs to b, therefore x belongs to a, this implying আমরা কি দেখাতে বললাম? x belongs to b, x belongs to a থেকে আমরা কি দেখালাম? x belongs to b, তাহলে x belongs to a, this implying x belongs to b মানে a is a subset of b, কি প্রমাণ করতে বলেছিল? a is a subset of b, প্রমাণ হলো। তাহলে প্রমাণ হয়ে গেল যে এই যে সাবসেট অফ বি, এটা গেল 11 নম্বরের উত্তর। এরপরে দেখো একই রকমভাবে 12 নম্বরটা, 12 নম্বরটা তো আরও ইম্পর্টেন্ট, 12টা দেখাচ্ছি দেখো। কোয়েশ্চেন নাম্বার 12, 12টা খুবই ইম্পর্টেন্ট। এই যে সাবসেট অফ বি, এই যে সাবসেট অফ বি, এ বি এর সাবসেট হলে দেখাও যে এই যে সাবসেট অফ বি হলে দেখাও যে a মাইনাস বি ইকুয়াল টু 5, a মাইনাস বি ইকুয়াল টু 5। এটা একটু আলাদা টাইপের অঙ্ক, ঠিক আছে? এটা কন্ট্রাডিকশন দুরকমভাবে প্রমাণ করা যায়, কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করা যায়, আবার যে কোনো একটা এলিমেন্টস এই সেটের মধ্যে আছে ধরে নিয়েও প্রমাণ করা যায়। এখন তুমি মানে নর্মাল যেভাবে প্রমাণ করছিলাম যে কোনো একটা পদ ধরে নিই এই সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে এতে থাকবে এবং বিতে থাকবে না, ঠিক আছে? তো দেখো ধরি প্রুফ করছি, ধরি x belongs to a minus b, কোন একটা পদ a minus b মানে ডিফারেন্ট সেটে থাকা মানে এখান থেকে যে সিদ্ধান্ত আসতে পারে দিস ইমপ্লাইং x belongs to a and x does not belongs to b, এটাই কোন একটা পদ তাদের ডিফারেন্ট সেটে থাকা মানে সেটটা প্রথম সেটে থাকবে এবং দ্বিতীয় সেটে থাকবে না, প্রথম সেটে থাকবে এবং দ্বিতীয় সেটে থাকবে না, এটাই এটা মানে হচ্ছে যেমন যেমন এই বলিনি x belongs to a union b, এটা মানে কি x a তে আছে অথবা এক্স বিতে আছে, এটা যেমন তোমার মনে রাখতে হয়েছে প্রুফের ক্ষেত্রে, মনে রাখতে হয়েছে অলরেডি বলে দিচ্ছি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স এতে আছে অথবা এক্স বিতে আছে। একই রকমভাবে এক্স বিলংস টু এ মাইনাস বি, এটার মিনিংটা হচ্ছে এটাই এক্স এতে থাকবে এবং বিতে থাকবে না, ডাজ নট বিলংস টু বি, এটা তোমায় মনে রাখতে হবে প্রুফের জন্য, মনে রাখতে হবে বারবার বলছি। যেমন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এতে আছে অথবা বিতে আছে, এটা মনে রেখেছো। একই রকমভাবে এক্স বিলংস টু এ মাইনাস বিটা মানে এক্স এতে আছে এবং এক্স ডাজ নট বিলংস টু বি, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে জিনিসটা এলো এতে আছে কিন্তু বিতে নেই, কি বলে গেছে এই যে সাবসেট অফ বি, এই যদি আমার বি এর সাবসেট হয়ে যায় তাহলে কোনো একটা পদ এতে থাকলে সেটা তো বিতে থাকবেই। কন্ডিশন কি? এ সাবসেট অফ বি, কোনো একটা পদ এ যদি এতে থাকে, এ যেহেতু সাবসেট অফ বি মানে কোনো একটা পদ যদি এতে থাকে বিতে থাকবেই মাস্ট, কারণ কন্ডিশন বলে দিয়েছে এ সাবসেট অফ বি, এটা বলে দেওয়া মানে কি কোনো একটা পদ এতে থাকলে সেটা বিতে থাকবেই, কন্ডিশন। কিন্তু আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু এ মাইনাস বি, তো সেখান থেকে আমরা যে সিদ্ধান্তে এলাম এ মাইনাস বিতে থাকা মানে আমরা যে রেজাল্ট পেলাম সেই রেজাল্টে কী পেলাম যে এতে আছে কিন্তু বিতে থাকবে না। দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসার্ড, এই কারণে অ্যাবসার্ড কারণ এই যে সাবসেট অফ বি, তাহলে হুইচ ইজ অ্যাবসার্ড, হুইচ ইজ অ্যাবসার্ড, এটা অসম্ভব। কারণ কারণ যেহেতু এই যে সাবসেট অফ বি, এ বি এর সাবসেট বলে দেওয়া আছে, যেহেতু এই যে সাবসেট অফ বি বলে দিয়েছে এটা কখনোই সম্ভব নয় যে এক্স এতে থাকবে এবং এক্স বিতে থাকবে না, এক্স এতে থাকলে বিতে থাকবে কারণ এই যে সাবসেট অফ বি বলে দিয়েছে হুইচ ইজ অ্যাবসার্ড। তার মানে কি এক্স যে পদটা আমি এ মাইনাস বিতে ধরেছিলাম সেটা আমি ভুল ধরা হয়েছে, তার মানে এ মাইনাস বি এর মধ্যে কোনো পদ থাকবে না, আর পদ না থাকলে সেই সেটটা কী হয়ে যায় নাল সেট। তাহলে যেহেতু এটা অ্যাবসার্ড তাহলে এক্স যে পদটা আমি ধরেছিলাম এ মাইনাস বি সেটের মধ্যে থাকবে সেটা ভুল ধরা হয়েছে, তার মানে এ মাইনাস বি সেটের মধ্যে কোনো পদ থাকবে না, আর এ মাইনাস বি সেটের মধ্যে যদি কোনো পদ না থাকে তাহলে সেই সেটাই কী বলবো নাল সেট। দেয়ারফর a minus b each null set, সুতরাং a minus b হচ্ছে null set, so a minus b is equal to 5 proof, null set মানে 5, তাহলে a minus b হচ্ছে null set, সেটা আমার প্রুফ হয়ে গেল। তাহলে এটাও x belongs to a minus b ধরে আমি করে দিলাম। বিষয় হচ্ছে এই জায়গাটা যে x এইখান থেকে আমরা নর্মাল নিয়ম অনুযায়ী x belongs to a পাই এবং does not belongs to b পাই, কিন্তু তোমার কন্ডিশন দিয়ে যে সাবসেট b, তার মানে এটা কখনোই সম্ভব নয়
কখনোই সম্ভব না এক্স একটা পদ এতে থাকলে বিতে থাকবে কন্ডিশন বলি। তার মানে এখান থেকে রেজাল্ট আছে সেটা অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে যেটা ধরেছিলাম এক্স বিলংস টু এ মাইনাস বি, এটা আমার ভুল ধরা হয়, তার মানে এর মধ্যে কোনো পদই নেই, আর যেহেতু পদ নেই তার মানে সেটা নাল সেট, সেটা ঠিক আছে।